তারে উন্নয়নের রূপকার, গণতন্ত্রের মানুষকন্যা থিকা মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে। ১.৫ দশক ধইরা জয়িমা থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, তার সেই কুখ্যাত রাজাকারের বাচ্চা উক্তিটা ছিল এই মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার বহিঃপ্রকাশ। আসলে আমরা দেখে আসছি ক্ষমতা বিষয়টা নিছকই এক রাজনৈতিক বা সামাজিক কাঠামো না, এইটা তীব্রভাবে শাসকের মনস্তাত্ত্বিকতার লগেও যুক্ত, যা শাসকের ব্যক্তিত্বের গভীরতম স্তরে উন্মোচিত বিবর্তিত করে। যখন একজন নেতার মনস্তত্ত্ব, তার অন্তর্নিহিত আঘাত, তার আত্মমগ্নতা, নিরাপত্তাহীনতা একটা রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে, তখন রাষ্ট্র আর জনগণের থাকে না, হইয়া উঠে সেই নেতার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের মঞ্চ। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল বাংলাদেশ শেখ হাসিনার শাসনকালরে এক ভয়ঙ্কর রূপান্তরের এক পাঠ্যপুস্তকীয় উদাহরণ কইলে ভুল কওয়া হইব না। রাজনৈতিক মনস্তত্ত্ব আর কর্তৃত্ববাদী শাসনের বিভিন্ন উদাহরণের আলোকে চলেন দেখাই কেমনে একজন নেতার মনস্তত্ত্ব একটা জাতিরে প্রাতিষ্ঠানিক অবক্ষয়, সামাজিক বিভাজন আর চূড়ান্ত নৃশংসতার দিকে ঠেইলা দিতে পারে। লার্জার দেন লাইফ সিনড্রোম। কর্তৃত্ববাদী শাসনের মনস্তাত্ত্বিক ভিত্তি হইল একটা কাল্ট অফ পার্সোনালিটি, ব্যক্তি পূজার সংস্কৃতি নির্মাণ। রাজনৈতিক বিজ্ঞানী জেরোল্ড পোস্টের মতে আত্মমগ্ন বা নার্সিসিস্ট নেতারা নিজেকেও এক লার্জার দেন লাইফ সত্তা হিসেবে কল্পনা করেন। তারা ভাবেন তাগো একটা ঐতিহাসিক ঐশ্বরিক মিশন আছে, তারা নিজেকেও জাতির ত্রাণকর্তা, ইতিহাসের অনিবার্য নায়ক হিসেবে দেখেন। এই আত্ম অবধারণারে টিকায় রাখার লেগা তাগো প্রয়োজন হয় অবিরাম প্রশংসা আর প্রশ্নাতীত আনুগত্য। শেখ হাসিনার শাসনামলে ঠিক এই প্রকল্পটাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়েছে। তারে উন্নয়নের রূপকার, গণতন্ত্রের মানুষকন্যা থিকা মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে। এই প্রক্রিয়াটিরে কেবল প্রচারণা হিসেবে দেখলে পুরো বিষয়টারে বোঝা যাব না, বরং এইটা ছিল রাষ্ট্র, দল আর নেতারে একাকার কইরা ফেলার এক সুচিন্তিত কৌশল, যা কার্ল স্মিথ তার সার্বভৌমত্বের ধারণা মনে করায় দেয়, যেইখানে সার্বভৌম নেতারেই মনে করা হয় আইনের উৎস। প্রচার যন্ত্রের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি করা হয়েছে যেইখানে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা আর রাষ্ট্রের স্বার্থ সমার্থক হয়ে উঠছিল। তার পিতার ঐতিহাসিক উত্তরাধিকারে ব্যবহার কইরা এই ব্যক্তি পূজার এক আবেগিক নৈতিক বৈধতা দেওয়া হয়েছিল। এর ফলে তার সমালোচনা আর রাজনৈতিক ভিন্নমত থাকে নাই, পরিণত হয়েছে রাষ্ট্রদ্রোহিতা বা জাতির পিতার অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধে। এই একই কৌশল আমরা দেখছি তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির ভিক্টর অরবানের মতো নেতাগো ক্ষেত্রেও, যারা জাতীয়তাবাদরে ব্যবহার করছিল নিজেগো প্রস্তাবিত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার লেগা। ম্যালিগন্যান্ট নার্সিসিজম, সমালোচনার প্রতি অসহিষ্ণুতা। মনোবিশ্লেষক এরিক ফ্রম আর অটো কার্নবার্গ ম্যালিগন্যান্ট নার্সিসিজম নামে একটা ধারণার কথা কইছেন, যা সাধারণ নার্সিসিজমের চেয়েও ভয়ঙ্কর। এর বৈশিষ্ট্য হইল আত্মমগ্নতা, প্যারানয়া, সমাজ বিরোধী আচরণ আর স্যাডিজম। এই ধরনের নেতারা সমালোচনারে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখেন নাই, বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন। তাগো মনোজগতে যে কোনো ভিন্নমতি হইল শত্রুর কারসাজি। শেখ হাসিনা শাসনামলে সমালোচনার লেগা যে চরম অসহিষ্ণুতা দেখা গেছে, তা এই মনস্তাত্ত্বিক কাঠামার লগে মিলা যায়। ডিজিটাল নিরাপত্তা আইন আছিল এই প্যারানয়ার প্রাতিষ্ঠানিক রূপ। এই আইনের মাধ্যমে রাষ্ট্র কার্যত জনগণের চিন্তা আর মত প্রকাশের উপর একটা সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা কায়েম করছিল। রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন্ট তার অরিজিনস অফ টোটালটারিয়ানিজম বইটায় দেখাইছেন কিভাবে একদলীয় শাসন ব্যবস্থায় আইনরে আর ন্যায় বিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় না, বরং তারে ব্যবহার করা হয়
শত্রু চিহ্নিতকরণ আর নির্মূলের যন্ত্র হিসাবে। দিয়েছে ঠিক সেই কাজটাই করছে। লেখক মুস্তাক আহমেদ কারাগারে মৃত্যু, সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্থা, কিংবা ধরেন সাভারের একদিন মজুরের আমগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো মন্তব্য ধইরা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানরে গ্রেপ্তার করানোর ঘটনাও ঘটছে নিকট অতীতে। সরকারের কাছে সত্য প্রকাশ করা ছিল এক অন্তর্ঘাতমূলক কাজ। এই অসহিষ্ণুতা কেবল রাজনৈতিক কৌশল ছিল না, এইটা এক গভীর নিরাপত্তাহীনতা আর ভঙ্গুর অহংয়ের প্রতিফলন, যা নিজের নির্মিত বাস্তবতার বাইরে কোনো ভিন্ন মাত্র সহ্য করতে পারে নাই। হিস্টোরিক্যাল ট্রমা, প্রতিশোধের রাজনীতি। রাজনৈতিক মনস্তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ শাখা হইল নেতাগো ব্যক্তিগত জীবনের আঘাত বা ট্রমা কেমনে তাগো রাজনৈতিক সিদ্ধান্তরে প্রভাবিত করে তা বিশ্লেষণ। 1975 সালের ট্র্যাজেডি শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ত্ব গঠনে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল। মনোবিজ্ঞানী ভামিক ভলকানের চুজেন ট্রমা তত্ত্ব অনুযায়ী একটা গোষ্ঠী বা তার নেতা যখন একটা ঐতিহাসিক আঘাতরে তাগো পরিচয়ের কেন্দ্রীয় অংশ বানায় ফেলে, তখন সেই আঘাতের স্মৃতি তাগো বর্তমান আর ভবিষ্যৎ আচরণরে নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনার লাইগা 1975-এর হত্যাকাণ্ড কেবল একটা ব্যক্তিগত শোক ছিল না, এইটা পরিণত হয়েছিল এক রাজনৈতিক দর্শনে। তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে বিএনপি জামাত আর তার নিছক প্রতিদ্বন্দ্বী থাকে নাই, তারা হয়ে উঠছিল ঐতিহাসিক ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার জীবন্ত প্রতীক। এর ফলে যেটা দেখা গেছিল, বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতা ভাগাভাগি বা নীতির বিতর্কে থাকে নাই, এইটা পরিণত হয়েছিল এক নৈতিক যুদ্ধে, প্রতিশোধের আখ্যানে। এই প্রতিশোধের রাজনীতি আমরা দেখছি রুয়ান্ডা গণহত্যার পরেও, যেইখানে বিজয়ী তুৎসিগো নেতৃত্বাধীন আরপিএফ তাগো ঐতিহাসিক নিপীড়নের স্মৃতিরে ব্যবহার করে একটা কঠোর দমনমূলক শাসন প্রতিষ্ঠা করছিল। একই লগে শেখ হাসিনার সরকারও যুদ্ধাপরাধের বিচারের মতো একটা নৈতিকভাবে অপরিহার্য প্রক্রিয়ারে রাজনৈতিক প্রতিপক্ষরে নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বইলা ব্যাপক অভিযোগ আছে। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গায়েবী মামলার পদ্ধতিগত প্রয়োগ প্রমাণ করে এইটা ছিল একটা শীতল পরিকল্পিত নির্মূল অভিযান, যার গভীরে কাজ করছে এক ঐতিহাসিক ক্ষতের প্রতিশোধ স্পৃহা। আইভরি টাওয়ার সিনড্রোম, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। ক্ষমতার একটা অনিবার্য মনস্তাত্ত্বিক পরিণত হইল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া, যারে আইভরি টাওয়ার সিনড্রোম কওয়া হয়। দীর্ঘকাল ধইরা প্রশ্নাতীত ক্ষমতায় থাকার ফলে একজন শাসক স্থাবক সুবিধাভোগী অনুগত আমলাগো দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়ে। তারা শাসকরে কেবল সেই তথ্যই দেন যা তিনি শুনতে চান। এর ফলে শাসকের চারপাশে একটা প্রতিধ্বনির কক্ষ বা ইকো চেম্বার তৈরি হয়, যেইখানে বাইরের জগতের চিত্র প্রবেশ করতে পারে না। শেখ হাসিনা আর তার সরকার ছিল এই সিনড্রোমের একটা প্রকৃষ্ট উদাহরণ। উন্নয়নের জোয়ারের এক রৈখিক প্রচারণা এতটাই শক্তিশালী আছিল যে এর আড়ালে থাকা ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, বেকারত্ব, আয় বৈষম্য আর সাধারণ মানুষের দীর্ঘশ্বাস তাকে কান পর্যন্তই পৌঁছায় নাই। তারা এমন একটা বিকল্প বাস্তবতায় বাস করতেন যেইটা রাষ্ট্রীয় মিডিয়া এবং অনুগত বুদ্ধিজীবীরা আর দাসরা তাগলেগা তৈরি করে দিছিল। ব্রুস বুয়েনো ডি মেসকুয়েটো আর অ্যালেস্টার স্মিথ দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক বইটায় দেখাইছেন স্বৈর শাসকেরা প্রায়শই নিজেকে প্রচারণারেই বিশ্বাস করতে শুরু করে আর জনগণের প্রকৃত মনোভাব বুঝতে ব্যর্থ হন, যা তাগো পতনের কারণ হয়ে দাঁড়ায়। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন আছিল সেই বুদবুদ ফাইটা যাওয়ার মুহূর্ত। শেখ হাসিনা এই আন্দোলনরে তার প্যারানয়েড দৃষ্টিভঙ্গিতে দেখা সিদ্ধান্ত নিছিলেন যে এইটা তার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র। তিনি বুঝতেই পারেন নাই এইটা আসিল দেড় দশক ধইরা জয়িমা থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। তার সেই কুখ্যাত রাজাকারের বাচ্চা উক্তিটা আসিল এই মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার বহিঃপ্রকাশ। তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, বঞ্চনা আর স্বপ্নরে পড়তে পুরাপুরি ব্যর্থ হয়েছিলেন, কারণ
তিনি আর তখন মাটির পৃথিবীতে থাকতেন না, বাস করতেছিলেন তার ক্ষমতার আইভরি টাওয়ারে। শেখ হাসিনার ১.৫ দশকের শাসন আর তার পতন খালি একটা রাজনৈতিক ঘটনা না, এইটারে বলা যায় ক্ষমতার মনস্তত্ত্বের এক গভীর ও শিক্ষণীয় আখ্যান। এইটা আমগরে দেখায় কেমনে একজন নেতার ব্যক্তিগত ট্রমা, আত্মমগ্নতা আর প্রতিশোধ স্পৃহা একটা পুরা রাষ্ট্ররে তার নিজের মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবিতে পুনর্নির্মাণ করতে পারে। তার আমলে বাংলাদেশ পরিণত হয়েছিল একটা নার্সিসিস্টিক রাষ্ট্রে, যেই রাষ্ট্রে বাইরে থেকে দেখতে আসছিল উন্নয়নের আলোকসজ্জায় ঝলমলে, কিন্তু ভিতরে আসছিল ভয়, বিভাজন, গভীর নৈতিক ক্ষরণে পরিপূর্ণ। হাসিনার শাসন আলবেয়ার কামুর ক্যালিগুলার কথা মনে করায়া যায়, যেইখানে একজন সম্রাট তার ব্যক্তিগত যন্ত্রণা আর অর্থহীনতার বোধ থেকে পুরা সাম্রাজ্যরে একটা অবিশ্বাস্য নাটকের মঞ্চে পরিণত করছে। শেখ হাসিনা শাসনকাল ছিল তেমন একটা ট্র্যাজেডি, যেইখানে ক্ষমতা তার নিরাময়কারী, রূপান্তরকারী ভূমিকা হারায়া পরিণত হয়েছিল এক ধ্বংসাত্মক অস্ত্রে। ইতিহাস প্রমাণ করে যেই শাসক জনগণের হৃদয়ের ভাষা পড়তে ব্যর্থ হয়েছেন এবং কেবল নিজের প্রতিবিম্বের প্রেমে মগ্ন থাকছেন, তার পতন ইতিহাসের পাতায় এক অবশ্যম্ভাবী অধ্যায় হিসাবে লেখা হয়েছে। এই মনস্তাত্ত্বিক রূপান্তরের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হইল গিয়া, এইটা কেবল একজন নেতা বা একটা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এইটা ক্যান্সারের মতো পুরা সমাজের নৈতিক কাঠামোতে ছড়ায়া পড়ে। রাজনৈতিক মনোবিজ্ঞানী আন্দ্রজেস লোবাচেভস্কি তার পলিটিক্যাল পেনোরোলজি বইতে এই প্রক্রিয়াটারে বিকারগ্রস্ত শাসন বইলা অভিহিত করছেন, যেইখানে একটা সমাজের নেতৃত্ব আর প্রভাবশালী অবস্থানগুলা ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিগো দখলে চলে যায়। শেখ হাসিনার শাসনামলে ঠিক এই কামটাই করছিল, ঠিক এই প্রক্রিয়াতেই সকল কিছু ঘটতেছিল। রাষ্ট্র যখন নিজেই নিপীড়ককে পুরস্কার দেয়, ভিন্ন মাত্রে অপরাধ হিসেবে গণ্য করে, তখন সমাজের সুস্থ বিবেকবান মানুষরা কোণঠাসা হয়ে পড়ে। সততা, সহানুভূতি আর নৈতিক সাহসের পরিবর্তে চাটুকারিতা, নিষ্ঠুরতা আর অন্ধ আনুগত্য হয়ে ওঠে টিকা থাকার আর উন্নতি করার একমাত্র উপায়। ছাত্রলীগ বা যুবলীগের মতো সংগঠনগুলা হইয়া ওঠে সেই সব তরুণগো এক আকর্ষণীয় ক্ষেত্র, যাগো মধ্যে ক্ষমতার অপব্যবহার আর সহিংসতার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে। প্রশাসন, পুলিশ আর বিচার বিভাগ সেই সব কর্মকর্তারাই পদোন্নতি পাইছেন যারা নৈতিকতার চাইতে আনুগত্য, দাসত্বরেই বড় কইরা দেখছেন। এর ফলে পুরা রাষ্ট্রযন্ত্রটাই নেতার নার্সিসিজমের এক বর্ধিত সংস্করণে পরিণত হয়েছে। তখন জুলাই আগস্টের মতো হত্যাকাণ্ড আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না, এইটা হয়ে ওঠে সেই বিকারগ্রস্ত ব্যবস্থার একটা যৌক্তিক অনিবার্য পরিণতি। যখন রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা নিরস্ত্র ছাত্রকে বুকে গুলি চালায়, তখন তারা আর কোনো ব্যক্তির হত্যা করে না, তারা হত্যা করে সেই শত্রুরে যা তাগো মহান নেতা তাগো চোখে দেখায়া দিছে। তারা তখন আর রাষ্ট্রের রক্ষক থাকে না, হইয়া ওঠে নেতার মনস্তাত্ত্বিক বিকারের বাস্তবায়নকারী একদল প্রশিক্ষিত জল্লাদ। সুতরাং শেখ হাসিনার পতন কেবল একজন ব্যক্তির পতন না, এইটা একটা প্যাথোক্রেসির পতন। এইটা আমাগরে শিখায় ক্ষমতা যখন আত্মমগ্নতার শিকার হয়, তখন তা কেবল গণতন্ত্রই ধ্বংস করে না, একটা জাতির আত্মারেও কলুষিত করে। এই কলুষ থেকে মুক্তি পাওয়া এক দীর্ঘ যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। কারণ যে মনস্তাত্ত্বিক বিষ ১.৫ দশক ধইরা একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে, তার নিরাময় কেবল রাজনৈতিক পরিবর্তনে সম্ভব না, এর লাইগা প্রয়োজন এক গভীর আত্মোপলব্ধি, নৈতিক পুনর্জন্ম। বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব কেবল একটা গণতান্ত্রিক কাঠামো পুনর্নির্মাণ করা না, বরং ক্ষমতার এই আত্মমগ্নতার ধ্বংসস্তূপ থেকে একটা সুস্থ, সহানুভূতিশীল সমাজরে পুনরুদ্ধার করা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।